হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এতিম ছেলে গল্পের প্রথম নম্বর পার্ট। বিয়ের কথা শুনেই মনের মাঝে বসন্তের হাওয়া দোলা দিতে লাগলো। অজানা এক সুর কানে বাজতে লাগলো। বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। জীবনে কখনো প্রেম করিনি। ছোট থেকেই একজনকে মনের আসনে ঠাঁই দিয়েছি। সে আমার ছোটবেলার খেলার সাথী। কথা, ছোটবেলায় তার সাথে সারাক্ষণ খেলা করতাম। ছোটবেলায় ওর প্রতি আমার একটা ভালো লাগা জন্ম নেয়। সেই ভালো লাগা থেকেই ভালোবাসা। ছোটবেলা তার সাথে জামাই বউ খেলতাম। জামাই বউ খেলার সময় ওই সব সময় আমার বউ হতো। একদিন তানিয়া আর আমি বউ জামাই খেলায় কথা গিয়ে তানিয়ার সাথে ঝগড়া করে চর মেরে চলে আসে। মেয়েটার 3 দিন এজন্য কথা বলে নাই। তাই তখন থেকে তাকে বউ ভাবতে শুরু করেছিলাম। ও আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি জিশান আহমেদ রাজ। সবাই রাজ বলেই ডাকে। যাই হোক, ছোটবেলায় বাবা মা দুইজনকে হারিয়ে মামার বাসায় বড় হয়েছি। সেখান থেকে লেখাপড়া করে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পাই। মামার কোনো ছেলেপেলে নাই বলে মামাতো বোন কথার সাথে আমার বিয়ে দিয়ে জীবনের শেষ দিনগুলি আমাদের একসাথে দেখে যেতে চান। কথা আবার লন্ডন থেকে ইঞ্জিনিয়ারিং করে ফিরেছে। যাই হোক, অবশেষে বিয়েটা হয়ে গেল। আমি এখন বেলকনিতে দাঁড়িয়ে আছি। রাত প্রায় 12টা। বন্ধুবান্ধব সকলে মিলে ধাক্কা দিয়ে বাসর ঘরে ঢুকে দিল। ঘরে ঢুকেই দেখি একটা পূর্ণিমার চাঁদ, যে চাঁদটাকে প্রতিদিন মনের আকাশে দেখতাম। জ্যোৎস্না বিলাত স্বপ্ন হয়ে আজ সেই চাঁদটাকেই দেখছি। বাসর ঘরে জ্যোৎস্না বিলাচ্ছে, মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ আমার ঘরে উদয় হয়েছে। তাই চাঁদটার চাঁদ মুখটা দেখার জন্য খাটের এক কোণে বসতেই, এই যে মিস রাজ, একদম আমার কাছে আসবেন না। আমার বাবাকে পটিয়ে আমাকে বিয়ে করতে পারলেও স্বামীর অধিকার ফালাতে পারবেন না। আমার মন প্রাণ আমি একজনকে অনেক আগেই দিয়ে দিয়েছি, সজীবকে। তাই আমাকে ছুঁয়ে তো দেখা দূরের কথা, আমার দিকে তাকাতেও পারবেন না। কি মনে করেন নিজেকে? বাবা নেই, মা নেই, একটা এতিম ছেলেকে বাবা মা আশ্রয় দিয়ে বড় করেছে। একটা আশ্রিত ছেলের সাথে আমার যায় কি আছে তোমার? নিজে তো ছোটবেলায় মা বাবাকে খেয়েছো, এখন আসছো আমার জীবনের সব রং তোমার জন্য শেষ হয়ে গিয়েছে। আমার সব স্বপ্ন মাটি হয়ে গিয়েছে। ভেবেছিলাম বাবাকে বলবো সজীবের আর আমার কথা, কিন্তু তার আগেই তোর মতো একটা এতিমকে গলায় ঝুলিয়ে দিল। জানিস, তোকে করুণা করা যায়, কিন্তু স্বামীর আসনে জায়গা দেওয়া যায় না। তুই আমার জীবনের একটা ভাইরাস। এদিকে কথার এমন কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। চোখ দিয়ে অশ্রুর ফোয়ারা নামতে শুরু করতেছিল। চোখ দুটি মুছে বলতে শুরু করলাম, সত্যিই জানো, আমি একটা হতভাগ্য। হাসপাতালের বেডে আমাকে জন্ম দিতে গিয়ে মাটা চলে গেছে সে না ফেরার দেশে। আর একটু বড় হতেই বাবাটাও রোড অ্যাক্সিডেন্টে আমাকে বাঁচাতে হারিয়ে গেল মার মতোই। আর এখন আসছি তোমার রংময় জীবনটাকে রংহীন করতে। একটা কথা বলবো, কি করলে তুমি হ্যাপি? আমাকে কি একটু বলবে? শোন, তাহলে আমি বাবা মাকে অনেক ভালোবাসি, তাই তোর মতো একটা ছোট লোকের সাথে বিয়ে করি। এদিকে লন্ডনে থাকতেই সজীবের সাথে আমার সম্পর্ক হয়। আমরা প্রস্তুতি নিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং শেষ করে দেশে এসেই বিয়েটা করে ফেলবো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। যাই হোক, সজীবের সাথে কথা হয়েছে। সজীব বলেছে আমি যদি তোকে ডিভোর্স দেই তাহলে সে তার ফ্যামিলিকে বলে আমাকে বিয়ে করে নেবে। কিন্তু আমি চাই না বাবা কষ্ট পাক। তাই বলেছিলাম তুই আমাকে ডিভোর্স দিবি, তাহলে বাবা মা কিছু বলতে পারবে না। ডিভোর্সের কথা শুনে মনের আকাশটা এক নিমেষে ঘোর অন্ধকারে ঢাকা পড়ে গেল। এক অজানা ঝড় এসে তিলে তিলে গড়া 22 বছরের স্বপ্নগুলো কাগজের ঘরের মতো লণ্ডভণ্ড করে দিল। চোখ দুটি ছলছল করে উঠল। শুনেছি বাসর রাত নাকি প্রত্যেকটা নারী পুরুষের জীবনের শ্রেষ্ঠ রাত, আর আমার জীবনের সবচেয়ে বেদনার রাত। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। ছোট থেকেই মনের আসনে একজনকে ভালোবেসেছি, সেও এমন করলো। সত্যি বলতে মনে হয় সুখ নামক সোনার হরিণটি মনে হয় আমার জন্য কখনো তৈরি হয়নি। কি কথা বলছিস না? কেন, ডিভোর্স দিবি কিনা বল? আমার তো নিজেকে কি যে করতে মন চাচ্ছে, নিজেকে শেষ করে দিতে মন চাচ্ছে তোর মতো একটা এতিম ছেলের সাথে একসাথে নিচে। ছি। শুনেন, এইসব কথা আজকে না বলি,
আজকে তো আমাদের বাসর রাত, প্রত্যেক নারীর জীবনের শ্রেষ্ঠ রাত। কি বললি? বাসর রাত? আবার তোর সাথে? তুই কেমন করে ভাবলি তোর মতো একটা এতিমের সাথে? স্ট্যাটাস বলেও তো একটা কথা আছে, জানিস? অন্য কোনো ছেলের সাথে ডেটে যাওয়া যায়, তাও তোর মতো ছেলের সাথে না। ছোট লোক কোথাকার। কথার এমন কথা শুনে মাথাটা নিচু করে বললাম, আচ্ছা আপনি ঘুমান, যত তাড়াতাড়ি পারবো আপনাকে মুক্ত করে দেব। আসবো না আর কখনো স্বামিত্ব ফলাতে। তবে একটা অনুরোধ, যে কয়টা দিন ডিভোর্সটা হচ্ছে না, সেই কয়টা দিন মামা মামির মুখের দিকে চেয়ে হলেও স্বামী স্ত্রীর অভিনয়টা করে যাবেন। শেষ অনুরোধ। আচ্ছা ঠিক আছে, আমিও চাই এটা। তবে যদি উল্টাপাল্টা কিছু করতে চাস রাতে, তাহলে কি যে করব নিজেও জানি না। আপনাকে চিন্তা করতে হবে না, মেয়েদের ভালোবাসতে না পারলেও সম্মানটা করতে পারি। যদি ভালোবাসতেই পারতাম তাহলে কারো মনে এতটুকু হলেও জায়গা পেতাম। হয়েছে, তোদের মতো গরিবদের মুখে ভালোবাসার কথা শোভা পায় না। একজনের ভালোবাসার মানুষের কাছ থেকে অন্যজনকে ছিনিয়ে নেস। এই নে বালিশ আর চাদর, নিচে ফ্লোরে ঘুমাবি। তোর মতো এতিমের জন্য এটুকুই। এই বলে বিছানা থেকে একটা চাদর আর বালিশ ছুড়ে দিল। এদিকে রাতে শুয়ে শুয়ে ভাবছি, যাকে নিয়ে পৃথিবীটা সাজালাম, হৃদয়ের আকাশে দেবীর আসনে ঠাঁই দিলাম, আজ তার মনের আকাশে অন্যজনের বসবাস। হ্যাঁ, কথা ঠিকই বলেছে। আমার কি আছে? ছোট থেকে বড় হয়েছি তার বাবা মার করুণায়। একটা এতিম অনাথকে কে বিয়ে করবে? তাও আবার কথা লন্ডন থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে এসেছে। সব ভাবতে ভাবতে মনে স্থির করে নিলাম যত তাড়াতাড়ি পারি তাকে মুক্ত করে দেব। ওই ছোট লোক, তোর কিভাবে সাহস হলো? হঠাৎ দরজায় নক করার শব্দে চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে। এই অবস্থায় যদি দরজা খুলি তাহলে সবাই কি ভাববে? তাই খাটে এক সাইডে বালিশ আর চাদরটা রেখে জানালার পর্দাটা সরাতেই সকালের মিষ্টি আলোর কথার মায়াবী মুখটা মায়ায় ছলছল করে উঠেছে। মনে হচ্ছে আমার ঘরে সূর্যকন্যার উদয় হয়েছে। মনে হচ্ছে শিশির ফোঁটা হয়ে আলতো করে ছুঁয়ে দেয়। ঘুমালে একটা মানুষকে এত সুন্দর লাগে, কথাকে না দেখলে কখনোই বুঝতামই না। মনে হচ্ছে চুপিসারে তাকে এক পশলা বৃষ্টির ফোঁটা হয়ে ভিজিয়ে দেই। পলকহীনভাবে তাকিয়ে আছে কথার দিকে। এই ছোট লোক, তোর কিভাবে সাহস হলো আমার মাথার কাছে বসার? এমনভাবে চেয়ে আসিস মনে হচ্ছে কোনোদিন মেয়ে দেখোস নাই। আল্লাহ জানে ঘুমের ঘরে কি না কি করছিস। আমার জান যদি জানতে পারে। শুনেন মিস, কথা এতিম হতে পারি, কিন্তু মেয়েদের সম্মান করতে জানি। আপনি যা ভাবছেন তার কোনোটাই হয়নি। হয়েছে, আর নেকা সাজতে হবে না। আল্লাহ জানে কেন যে ঘুমাইছিলাম। আমার সব শেষ। প্লিজ বিশ্বাস করেন। আমি সকালে জানালার পর্দাটা খুলতেই সকালের গোধূলি আলো আপনার মুখে এসে পড়ে। সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আকাশের মায়াপরীটা ভুল করে মাটিতে নেমে এসেছে। আপনার দিকে একটু চেয়েছিলাম অবাক নয়নে। শোন, আমাকে তোর বউ ভাবলে তোর ভুল হবে, বুঝলি? আমি সজীবকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না, এবং স্বামী হিসাবেও মানতে পারবো না। আচ্ছা বাদ দেন। শুনেন, আমাদের দুজনের জন্য আমি চাই না মামামি কষ্ট পাক। তাই বলছিলাম বউয়ের অভিনয়টা একটু কষ্ট হলেও কইরেন। আসসালামু আলাইকুম। এতিম ছেলের প্রথম পর্ব এখানে শেষ করলাম। দ্বিতীয় পর্ব কাল রাত 9টায় আসবে।